স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। সংযুক্ত আরব আমিরাতে চলছে 3 দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এই আয়োজনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সম্মেলনে 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত 1:30টার দিকে দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দুবাই থেকে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের বার্তায় বলা হয়, দেশটির ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেওয়ায় ধন্যবাদ দেন। তিনি দুবাইয়ে গত 1 দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন সম্পর্কে অবহিত করেন। তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। 3 দিনের সম্মেলন শেষ হবে আজই। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার। দেশটিতে দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রবাসীদের দাবি, প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনায় বন্ধ ভিসা চালু করার। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 1 যুগ ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ আছে। করোনার সময় অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ ও ভিজিটে এসে কাজে ভিসার সুযোগ থাকলেও এখন সব সুযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে বিপাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। ভিসা সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য আরো অনেক গুণ এগিয়ে যাবে। ভিসা ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্রতিনিয়ত আমাদের শ্রমিক দরকার। আমিরাত জুড়ে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানে দরকার কম খরচের দেশীয় শ্রমিক, কিন্তু ভিসা বন্ধের কারণে তা সম্ভব হচ্ছে না। বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতো। বর্তমানে আমরা এই প্রবাসে সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার বেকার শ্রমিক এবং আমরা কাজকর্ম পাইতেছি না। এছাড়া বিদেশি কোম্পানিগুলোতে ভালো সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। এসব কারণে দেশ হারাচ্ছে রেমিটেন্স। ভিসাটা পুনরায় চালু হয় অথবা ট্রান্সফারের ব্যবস্থা হয়, তাহলে এখানে মানুষ আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। 1 যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা এই ম্যান পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। অভিজ্ঞ মহলের মতে, প্রধান উপদেষ্টার আমিরাত সফরে দ্বিপাক্ষিক আলোচনায় ভিসা সমস্যা সমাধান হলে রেমিটেন্সের পাশাপাশি দেশীয় শ্রমবাজারও জানা হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জামাতে ইসলামের প্রতিনিধি দল। বৈঠকের পর এখন ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। না, সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি। সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। কোনটা? না, আমরা অনেকবার বলেছি এবং আমরা তো গত 25শে নভেম্বর সরকারের যে রিফর্ম কমিশন করা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার যে কমিশন একটা গঠন করেছিল সরকার, আমাদের কাছে লিখিতভাবে ওনারা আমাদের প্রপোজাল চেয়েছিলেন। জামাত ইসলামের পক্ষ থেকে 25শে নভেম্বর রিটেন আমাদের একটা প্রপোজাল আমরা সেই রিফর্ম কমিশনের কাছে জমা দিয়েছিলাম। তার থেকে কিছু কিছু বিষয় আজকে আমরা এখানে পেশ করেছি। মেইন বিষয়গুলো আমি একটু বলি। আমরা আমাদের আজকের প্রস্তাবনার মধ্যে বলেছি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই
উপযোগী, এটা আমরা প্রপোজ করেছি। আমরা বলেছি যে আরপিওতে 9A যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91-এর A, 91-এর যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে, যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না 11,000-এর বেশি বাংলাদেশি কর্মী। নিয়োগকর্তার চাহিদা ও পছন্দের উপর কর্মী নেওয়ার বিষয়টি নির্ভর করে বলেই তাদের যেতে বিলম্ব হচ্ছে বলে মনে করে বোয়েসেল। তবে সংকট কাটাতে দেশটির নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানান সংগঠনটি। অবস্থা যাই হোক না কেন, জটিলতা এড়াতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতার উপর জোর দিয়েছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়ার মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ। 1994 সাল থেকে যা শুরু। বাংলাদেশ সহ 16টি দেশ থেকে বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। কিন্তু কেন, তার এই ব্যাখ্যা দিলেন এই পরিচালক। ভাষাগত সমস্যা যাতে তারা না পড়ে সেই জন্য অন প্র্যাকটিসের মধ্যে তাদেরকে রাখা, যেখানে তাদেরকে কাজ দিবে সেখান থেকে তারা যেন কাজ পরিবর্তন না করে সে বিষয়ে তাদেরকে আমরা গ্রুমিং করছি। অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা টিম সেখানে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো অ্যানোমালিজ যদি থাকে সে বিষয়টা উত্থাপিত হবে, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। দেশটিতে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। ভাষা বা কাজের দক্ষতার ক্ষেত্রে তাহলে সেটাও এখানে মূল্যায়ন করা, কোরিয়ান কোন এক্সপার্টের মাধ্যমে যে আমরা এখানে যে ভাষা শিক্ষাটা দিচ্ছি সেটা সেখানের জন্য কতটা মানসম্পন্ন হচ্ছে। এই যে বাংলাদেশিরা সেখানে কাজ করতে গিয়ে আরও বেশি বেতনের জন্য কোম্পানি বদল করছেন, এটির প্রবণতার জায়গাটিকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার হতে পারে। দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত প্রায় 36,000 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ নিয়ে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। তো সেইভাবেই আমরা মনে করি, আমরা কথা বলে আসছি যে ইট ইজ নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড ইট। আমার পক্ষ না পক্ষ থাকা ইনম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড ইট। আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্নভাবে দেখি কারণ যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে। তারা বলছে এই ধরনের কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই গাছটা চলে এসছে। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সেই জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দীগুলো আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গির আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এইসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সত্যি, এবং তার সরকার ওই সময়
অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। যে আর কিছু আছে? তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে। তবে আজ বিকেল থেকেই শুরু হবে আম বয়ান। এই পর্বে অংশ নেবেন মৌলানা সাতপন্থীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক জানিয়েছেন, আজ আসরের নামাজের পরপরই সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আম বয়ান শুরু হবে। এর মধ্যে ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে ৩১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ২ ধাপে ইজতেমার প্রথম পর্ব আয়োজন করে মৌলানা জোবায়েরপন্থীরা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।